মনে করছেন যে আমি ওই চুপি চুপি লিস্ট পাঠিয়ে দিয়ে দু চারটে সাদা খাতার মাস্টারকে এদিকে ওদিকে ঢুকিয়ে দেব, ভাববেন না আমরা খবর পাবো না, ঠিক খবর পেয়ে যাব। এ তো দেখছেন চাকরি যারা পেয়েছিল হারিয়েছে, চাকরি হারাদের আন্দোলন, এবার চাকরি প্রার্থীদের আন্দোলন হবে, 31 লক্ষের আন্দোলন হবে। ভাববেন না যে ওটা ছাড় পাবেন। 31,21,175। এ তো প্রাথমিক ধাপ, এ তো কলির সন্ধে, এ তো কেবল বাতিল হয়েছে, এবার টাকা আদায় হবে। তারপরে তৃণমূল নেতাদের যারা যারা টাকা দিয়েছিল, ওটা প্ল্যান সি, তাদের কাছ থেকে টাকা আদায় হবে। তারপরে প্ল্যান ডি, যে সমস্ত দালাল ওই ঘাটে পৌঁছে দিয়েছিল তাদেরকে নিয়ে ঘাটে পৌঁছানো হবে। অ্যাপয়েন্টমেন্ট দাও, অ্যাপয়েন্টমেন্ট দাও। এই প্রাইমারি 2022 সালে সিলেকশন পদ্ধতি, এখনো সিট ফাঁকা। সুপ্রিম কোর্ট বলেছে অ্যাপয়েন্টমেন্ট দিতে, আমরা বলছি অ্যাপয়েন্টমেন্ট দাও, অ্যাপয়েন্টমেন্ট দেবে না। কন্টেমনার হচ্ছে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, কমিশনার অফ স্কুল এডুকেশন, চেয়ারম্যান এসএসসি, বোর্ডের প্রেসিডেন্ট আর সিবিআই ডিরেক্টরও কন্টেমনার। আমার পিটিশন তো সিবিআই ডিরেক্টরও কন্টেমনার। দাদা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এসএসসির পক্ষ থেকে যে তালিকা ডিআই অফিসে দেওয়া হয়েছে যোগ্যদের তালিকা, তার মধ্যে চিন্ময় মণ্ডলের নাম নেই। চিন্ময় মণ্ডল কিন্তু এই যে আন্দোলন তার অন্যতম মুখ ছিল বলতে পারেন, কি বলবেন? দেখুন, আমি কাউকে হয়তো ব্যক্তিগতভাবে চিনি না, জানি না কি লিস্ট আছে, কারণ সেই লিস্ট আমি পাইনি, ফলে এই নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু আপনি একটা জিনিস বুঝবেন, যে আমি একটা জিনিস বুঝছি না, যেখানে আদালতের নির্দেশ হয়ে রয়েছে ওএমআর শিট পাবলিশ করা, কারা যে স্পেসিফিক্যালি টেন্টেড বলে চিহ্নিত হয়েছে তাদের নাম যদি ওয়েবসাইটে টাঙিয়ে দেওয়া হয়, কি অসুবিধা আছে? এরা এই যে ঢাক ঢাক গুড় গুড়, এই যে সবকিছু চেপে রাখবো, এটা করছেন কেন? এটা করছেন কেন? তার কারণ এরা লুকাতে চাইছেন। এই যে লুকাতে চাইছেন, কারা যোগ্য কারা অযোগ্য, স্পেসিফিক্যালি বলতে গেলে কারা এখনো অবৈধ হিসেবে চিহ্নিত হননি, সেই তালিকা কেন দিচ্ছে না? যাদেরকে আদালতে, মানে যে নির্দেশ আদালত দিয়েছিল যারা স্কুলে যেতে পারবেন, তাহলে তাদের যদি নাম যদি না থাকে, তাহলে ডিআইরা আইডেন্টিফাই করবে কি করে? এবং সেটা জনমানুষেও দেওয়া উচিত, জনগণেরও জানা উচিত যে কাদের কাছে তাদের সন্তানেরা পাঠ নিচ্ছে। ফলে এটা করছেন না। আসলে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে সমস্ত কিছু ওই দুর্নীতিগ্রস্ত কাজগুলোকে কোনোভাবে যদি ধামাচাপা দেওয়া যায়, তাতে কোনো লাভ হবে না। ওএমআর শিট পাবলিশ করতে হবে, অযোগ্যদের বা অবৈধদের টাকা ফেরত দিতে হবে। এবং এই যে মনে করছেন যে আমি ওই চুপি চুপি লিস্ট পাঠিয়ে দিয়ে দু চারটে সাদা খাতার মাস্টারকে এদিকে ওদিকে ঢুকিয়ে দেব, ভাববেন না আমরা খবর পাবো না, ঠিক খবর পেয়ে যাব। আপনার লিস্ট ওই ট্যাবুলার চার্টে যেই পড়বে, আমার খবর ঠিক চলে আসবে। আপনি যদি মনে করেন যে খবর পাবে না ফিরদৌস শামীমরা, তাহলে ভুল করছেন। ফিরদৌস শামীমদের কাছে সমস্ত খবর চলে আসবে। তার কারণ আমি মনে করি এই সমাজ ব্যবস্থায়, এই প্রশাসনিক ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় সবাই করাপ্ট না। কিছু মানুষ আছেন যারা সিস্টেমের মধ্য থেকেও করাপশনের বিরুদ্ধে সমস্ত রকম আওয়াজ তোলেন, পদক্ষেপ করেন, এবং করাপশন যদি না হয় তারা ইভেন জীবন বাজি রেখে সে কাজ করেন। আমি সেই সমস্ত প্রশাসনিক অভ্যন্তরে থাকা ব্যক্তি, আমি সেই সমস্ত সামাজিক ব্যক্তি, সেই সমস্ত শিক্ষাঙ্গনে থাকা ব্যক্তি, তাদের প্রত্যেককে স্যালুট করি। যেভাবে আপনারা জানাচ্ছেন, জানাতে থাকবেন, একদম জেলার স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত নিশ্চিতভাবেই ফিরদৌস শামীমরা তথ্য পাবে। আর ফিরদৌস শামীমরা তথ্য সমৃদ্ধ হলে নিশ্চিতভাবেই এই সমাজ, যে যার বিরুদ্ধে এই লড়াই, মূলত দুর্নীতির বিরুদ্ধে, সেই লড়াই আরো স্ট্রেনথেন করা যাবে। দেখুন, আমি তাকে চিনি না, আমি জানি না যে কে সে, আমি যাকে চিনি না তাই নিয়ে মন্তব্য করে। যাই হোক, আমি চিনি না, আমি ব্যক্তিগতভাবে চিনি না, বা তিনি কোথায় কাজ করেন আমি জানি না, ফলে যাকে চিনি না জানি না সে নিয়ে মন্তব্য করা। আরে কোর্ট তো বলেছে ওএমআর শিট পাবলিশ করতে, কোর্ট বলেছে স্টেটকে অযোগ্যদের অবৈধদের কাছ থেকে টাকা আদায় করতে। কেন ইয়ে করেননি? কেন করেননি? আদালত বলেছে যে যোগ্যদের পাঠাতে হবে। এবার তালিকা না দিয়ে যদি অযোগ্যদের পাঠানোর বন্দোবস্ত হয়, সে খবর তো আমরা নেব, এটা ভাবার কোনো কারণ নেই যে খবর পাবো না। চুপি চুপি ডিআই অফিসে পাঠিয়ে দিলে আমরা খবর পাবো না, ও সব লাভ নেই, ও সব খবর পেয়ে যাবো।
রাজ্য সরকার তো বেতন দিচ্ছে, তাও রাজ্য সরকারের এগেইনস্টে আন্দোলন হচ্ছে, আপনারা চাকরি পেয়েছেন। দেখুন এই দুর্নীতি যারা আন্দোলন করে তারা খুব ভালো করে জানে এই দুর্নীতি কারা করেছে। পরীক্ষা নিয়েছে এসএসসি, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, এক্সিএস অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, আর স্টেট গভর্নমেন্ট রুল ফ্রেমিং থেকে শুরু করে সমস্ত পদক্ষেপে দুর্নীতি করেছে। এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে। এ তো দেখছেন 26,000-এর আন্দোলন, 31 লক্ষ আসবে এবার। এ তো দেখছেন চাকরি যারা পেয়েছিল হারিয়েছে, চাকরি হারাদের আন্দোলন। এবার চাকরি প্রার্থীদের আন্দোলন হবে, 31 লক্ষের আন্দোলন হবে। ভাববেন না যে ওটা ছাড় পাবেন। 31,21,175 আন্দোলন হবে। এসএসসির কাণ্ডে অ্যাফেক্টেড পার্সনের সংখ্যা 26,000 না, 31,21,175 জন। এ তথ্য আমি দিচ্ছি না, এই তথ্য এসএসসি সুপ্রিম কোর্টের সামনে রেখেছিল। কিন্তু দাদা সেই প্রসঙ্গে তো মানে রাজ্য সরকার চাকরি দিচ্ছে, আপনারা চাকরি খাচ্ছেন, আবার 35,000 ছাঁটাইয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। দেখুন, দুর্নীতি হলে তার বিরুদ্ধে আদালতের লড়াই, আদালতের বাইরের লড়াই, উভয় লড়াই চলবে। ফলে দুর্নীতি হয়েছে, সেই লড়াই চলবে। আপনারা তো পিল খাচ্ছেন এবং খাওয়াচ্ছেন। দেখুন, উনি কোন পিল বলতে চেয়েছেন আমার জানা নেই। আর তিনি গর্ভনিরোধক পিল নাকি অন্য পিল আমার জানা নেই। ফলে দেখুন, আমি মানে বলতে পারেন যে এটা বায়োলজিক্যাল কজে আমি গর্ভনিরোধক পিল খাই না। ঠিক আছে, উনি কোন পিল বোঝাতে চেয়েছেন আমি জানি না, কার কোন পিল খেতে ভালো লাগে তাও জানি না। ফলে এই নিয়ে আমি মন্তব্য করব না। রাজনীতি করছেন কিন্তু দানবিক রূপটা দেখছেন, মানবিক রূপটা কে দেখবে? হ্যাঁ, মানবিক তো তখন হবে সাদা খাতার ওই মাস্টারকে, ওই অঙ্কিতা অধিকারীকে, যার বাবা মন্ত্রী ছিল, যাকে অন্য দল থেকে নিয়ে এসে তার মেয়েকে ইন্টারভিউ না দিয়েই লিস্টে তুলে দিয়ে চাকরি করে দিয়েছিলেন। তাদের চাকরি রেখে দিলে খুব মানবিক হবে। মানে সাদা খাতার মাস্টারদের রেখে দিলে অঙ্কিতা অধিকারীদের ভোট লাগবে না। চুরি করে চাকরি পেয়েছে, চাকরির টাকা ফেরত দিতে হয়েছে, আমি মামলা করে ওর কাছ থেকে ফেরত নিয়েছি। ফলে চুরি করে যারা টাকা, গভর্নমেন্টের টাকা নিয়ে নেয়, তাদের ভোট লাগবে না, অঙ্কিতা অধিকারীদের ভোট লাগবে না, ভোট পেতেও চায় না। আপনারা চাকরি খাচ্ছেন কেন বারংবার? চুরি করলে বারবার চুরি করে যদি মনে করেন সাদা খাতার মাস্টারদের চাকরি দেবেন, নিশ্চিতভাবে 100% একটিও সাদা খাতার মাস্টারদের চাকরি দেবেন। আর এই যে এদের কাছ থেকে টাকা তো ফেরত লাগবেই, এবং এদেরও আমি মনে করি না এরা প্রত্যেকেই যে বিরাট আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তান। কেউ জমি বেচে টাকা দিয়েছে, কেউ মায়ের ক্যান্সার হয়েছে, ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য যে মেডিকেলের জন্য ট্রিটমেন্টের জন্য যে পয়সা রেখেছিলেন, সেই মেডিকেল ট্রিটমেন্টের টাকাটি এদেরকে ঘুষ আকারে দিয়েছেন। সেই সমস্ত টাকা নিয়ে এরা দুর্নীতি করেছে, ওই টাকা ফেরত নিতে হবে, সেই লড়াই। এরপরে এটা তো প্রথম লড়াই। উনি বলেছিলেন না, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই রেডি। আমাদের প্ল্যান উনি ই পর্যন্ত রেডি রেখেছেন, আমরা জেড পর্যন্ত রেডি রেখেছি। এ তো প্রাথমিক ধাপ, এ তো কলির সন্ধে, এ তো কেবল বাতিল হয়েছে, এবার টাকা আদায় হবে। তারপরে তৃণমূল নেতাদের যারা যারা টাকা দিয়েছিল, ওটা প্ল্যান সি, তাদের কাছ থেকে টাকা আদায় হবে। তারপরে প্ল্যান ডি, যে সমস্ত দালাল ওই ঘাটে পৌঁছে দিয়েছিল তাদেরকে নিয়ে ঘাটে পৌঁছানো হবে। প্ল্যান ই, ওই ঘাটের ওই টালি, এসি আর ওই ইট খোলা হবে। প্ল্যান এফ, উনি বলেছিলেন পদত্যাগ না, ও দেশত্যাগ হবে। প্ল্যান এফ, এরকম করে চলবে জেড পর্যন্ত। উনি যদি মনে করেন যে প্ল্যান এ বি সি ডি ই এফ উনারই রেডি, উনার তো এফ পর্যন্ত গিয়ে থেমে যাবে, আমাদের জেড পর্যন্ত রেডি আছে। শিক্ষামন্ত্রী একদিকে তো বলছেন আইন মেনে কাজ করবেন, অন্যদিকে ওই তো বললাম তো জেড পর্যন্ত প্ল্যান রেডি, ও জেড পর্যন্ত আমাদের প্ল্যান রেডি। মুখ্যমন্ত্রী ভরসা রাখলে আইন মেনে কাজ হবে? ভরসা রেখে এই 31,21,175 জন ভরসা রেখেছিল, তাদেরকে ওই যারা ভরসা রেখেছিল, যাদেরকে চাকরি দিয়েছে টাকা নিয়ে, তাদেরকেও রাস্তায় বসিয়েছে। যাদের কাছ থেকে টাকা নেয়নি তাদেরকেও রাস্তায় বসিয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছিল তাদেরকেও রাস্তায় বসিয়েছে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখার ফল। মুখ্যমন্ত্রী তো এখনো বলছেন 1 লাখ ভ্যাকেন্সি আছে, আপনারা চাকরি খাচ্ছেন বলে দিচ্ছেন না। চাকরি দিতে কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই, একটাই প্রতিবন্ধকতা রয়েছে, সাদা খাতার মাস্টারকে চাকরি দেওয়া। মমতা ব্যানার্জিরা চায় যে ওখানে পয়সা টয়সা নেব, ওদেরকে ওই সাদা খাতা জমা দিয়ে পয়সা টয়সা নিয়ে চাকরি দিয়ে দেবো। ওটা করলে আমাদের আপত্তি। উনি নিয়ম মেনে নিয়োগ করুন, আমরা তো চাইছি। আমাদেরকে মামলা করতে হয় যে নিয়োগ করুন, আমাদেরকে মামলা করে বলতে হয় টেট কন্ডাক্ট করুন।
আমরা মামলা করি, ফিরদৌস শামীমরা মামলা করে যে বলে টেট কন্ডাক্ট করাও, অ্যাপয়েন্টমেন্ট দাও। আমাদের প্রতিদিন পিটিশন করতে হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট দাও, অ্যাপয়েন্টমেন্ট দাও। এই প্রাইমারি 2022 সালে সিলেকশন পর্যন্ত এখনো সিট ফাঁকা। সুপ্রিম কোর্ট বলেছে অ্যাপয়েন্টমেন্ট দিতে, আমরা বলছি অ্যাপয়েন্টমেন্ট দাও, অ্যাপয়েন্টমেন্ট দেবে না। আপনারা মামলা করছেন বলে তিনি দিচ্ছেন না, কিন্তু বারংবার না, আমরা মামলা করে অ্যাপয়েন্টমেন্ট অর্ডার নিয়ে এসেছি। এই যে দেখছেন এত এই রং কোশ্চেনে এত ছেলে মেয়ে চাকরি, আমরা মামলা করে সব অর্ডার করিয়েছি। হাজার হাজার ছেলে মেয়েকে ওই মামলা করে অর্ডার করে চাকরি পাইয়েছি। ফলে আমরা মামলা করে চাকরি পাওয়াতে হয়। আর মমতা ব্যানার্জিরা কি করেন, প্রথমে টাকা নিয়ে নেন, তারপরে সেটাকে ওই দুর্নীতি করার ফলে সেটা স্যাটিসফাইড হয়ে যায়, তারপর আবার টাকা তোলার ধান্দাবাজি করেন। ও কুড়ে বালি, ওটা হবেই না। আমি বলেছি তো যে এই যে 26,000 বাতিল হওয়ার পরে আমাকে এক মাস্টারমশাই ফোন করে বলেন তার স্কুলের এক কলিগ, তিনি তার চাকরি বাতিল হয়েছে, তিনি তাদের বৈধ বলে মনে করছেন, তিনি তার বাড়ি গেছেন, দেখছেন যে একটা বাইক নিয়ে এসে একজন লোক এসে তাকে বলছে যে কোনো চিন্তা করো না, আকারে ইঙ্গিতে পয়সার কথা তাকে বলে গেছে। সে মাস্টারমশাই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে যে স্যার এই ব্যাপার, এইরকম আকারে ইঙ্গিতে। আমি বললাম এবার বলবেন, এবার এলে বাড়িতে দড়ি আছে, বাড়িতে গাছ আছে, আর বাড়ির সামনে ল্যাম্পপোস্ট আছে, আর বাড়ির পাশে বাঁশ ঝাড় আছে। বাঁশ ঝাড় থেকে বাঁশ এরকম কাটবেন, এরকম সাইজে কেটে কেটে রেখে দেবেন। আর কড়া রোদ আছে এই সময়, কড়া রোদে শুকিয়ে রেখে দেবেন বাড়িতে। যারা চাকরি প্রার্থী তাদেরও বলছি, যারা চাকরি হারিয়েছেন তাদেরও বলছি, দিয়ে ভালো করে সর্ষের তেল ওখানে মাখিয়ে নেবেন, দিয়ে রোদে ফেলে রেখে দেবেন, তারপরে খাড়া করে রেখে দেবেন। এইগুলো এলেই এই বাঁশ, এই দড়ি, এই গাছ, এই ল্যাম্পপোস্টের কম্বিনেশন করবেন, দিয়ে বাদ বাকি ট্রিটমেন্টটা আপনারা জানেন কি করতে হয়। ফলে এই কম্বিনেশনের পরে যা হওয়ার তারপরে সেটা করবেন, আইনসঙ্গতভাবে করবেন, যাই করবেন আইনসঙ্গতভাবে করবেন, এটুকুই বলে দিলাম। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, আমরা দেখতে পেলাম কন্টেম্পট অফ কোর্ট যে শুনানি ছিল তা আবারও পিছিয়ে গেল। না, পিছিয়ে যায়নি, এটা আগামী 28 তারিখ। এই শুনানির তো একটু সময়, একদিনে হয়ে যায়। যে কোনো প্রসিডিংস তার একদিনে হয় না, কোনো প্রসিডিংস এই যে এসএসসি এই যা রায় হলো এটা তার একদিনে হয়নি। যে কোনো প্রসিডিংসে শুনানি হবে, সেটাই স্বাভাবিক। আদালত তো শুনানির জন্য, আদালতে কি আশা রাখছেন? আদালত পয়সা ফেরত লাগবে, আসার কি আছে? অর্ডার তো হয়ে গেছে, এটা এক্সিকিউশন অর্ডার। আপনি বলতে পারেন কন্টেম্পট জুরিসডিকশন হচ্ছে যে অর্ডারটি হয়েছে, সেই অর্ডারটি মান্যতা দেয়নি বলে, কেউ কোনো অফিসার মানেনি বলে তিনি পার্সোনালি লায়াবল থাকেন, বাই নেমে কন্টেম্পট হয়, তিনি কন্টেমনার হন। এই ক্ষেত্রে কন্টেমনার হচ্ছে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, কমিশনার অফ স্কুল এডুকেশন, চেয়ারম্যান এসএসসি, বোর্ডের প্রেসিডেন্ট আর সিবিআই ডিরেক্টরও কন্টেমনার। আমার পিটিশনে তো সিবিআই ডিরেক্টরও কন্টেমনার আছে। যদি ওই কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন না করেন তাহলে তিনিও কন্টেম্পট ফেস করবেন। ফলে কেউ ছাড় পাবেন না, ভাববেন না যে সিবিআই বলে ছাড় পেয়ে যাবেন, না। সিবিআইও কন্টেমনার, বোর্ডও কন্টেমনার, চেয়ারম্যান এসএসসি কন্টেমনার, সব বাই নেমে। কমিশনার স্কুল এডুকেশন কন্টেমনার, সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট সবাই বাই নেমে কন্টেমনার। ফলে ভাববেন না যে ওকে ছেড়ে রাখবো, ওকে ধরবো না, সব কটাকে ধরবো।